ওনাকে যদি ডেপুটি সিএম এর শপথ নিতে হয় তাহলে তো ওনাকে এমপি পদ রিজাইন করতে হবে, ডায়মন্ড হারবারের সাংসদ পদ রিজাইন করতে হবে এবং কোনো একটা জায়গা থেকে বিধায়ক পদে দাঁড়িয়ে জিতে আসতে হবে। আমি কোনো কন্ডিশন ছাড়াই আমার ভরতপুর বিধানসভার বিধায়ক পদে রিজাইন করে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জিতে আসবে। আমি প্লেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে এনাদের দল করব। আমি আপনাকে ওপেন অপশন দিই। একটা শেষ প্রশ্ন, মানে আমার শেষ প্রশ্ন, খুব অপ্রিয় প্রশ্ন। আপনাকে তৃণমূলের মধ্যে, তৃণমূল দলের বিষয়ে গদ্দার বলে, আপনি এতবার দল বদল করেছেন, আপনার রেপুটেশনটা তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থা দাঁড়িয়ে আপনি অভিষেকের কাছে নাম্বার বাড়ানোর জন্য ডেপুটি চিফ তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাতায় আপনার নাম্বারটা বাড়াতে চাইছেন? আমার নাম্বার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। 26 এর টিকিটটা কনফার্ম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আমি যখন কংগ্রেস দলের বিধায়ক পদ ত্যাগ করেছিলাম, আমি ওনার কাছে মন্ত্রীও হতে চাইনি, কোনো কন্ডিশন দিইনি, কোনো বার্গেনিং করিনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছিলাম এবং উনি আমাকে দয়া করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করেছিলেন। আজও বলছি, আমাকে অনেকবার অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কোনো কিছুই সেইভাবে আমার গুরুত্ব নেই। আমার থেকে যারা মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র, আমি যখন অধীর চৌধুরীর কাছে নাম্বার 1-এ থাকতাম, অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হিসাবে, যারা 3-এ থাকতো, 4-এ থাকতো, তারা আজকে তৃণমূল কংগ্রেসের 1-এ এসছে। কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়ে আছে, কেউ জেলা সভাপতি হয়েছিল, আবার কেউ জেলা সভাপতি হয়ে আছে। হুমায়ুন কবির কিন্তু এসব মেনে নিতে অভ্যস্ত। হুমায়ুন কবিরকে মন্ত্রী করেন তৃণমূল, তাহলে কি আপনার সঙ্গে মন্ত্রী না করে তার জন্য আমি একদিনও কোনোদিন আপনাদের চ্যানেলে কোনো জায়গাতে বলিনি আমি মন্ত্রীর জন্য লালায়িত নই, আমি কোনো পোস্টের জন্য। আমি শুধু একটাই বলি, আমি সম্মানের জন্য দল করি, মুর্শিদাবাদের জনগণের সম্মান ধরে রাখার জন্য দল করি, মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য আমি দল করি। সেই জায়গায় আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না। আমাকে দলের দায়িত্ব দিক আর না দিক, আমাকে মন্ত্রী করুক আর না করুক, কিন্তু আমার চোখের সামনে তৃণমূলের সরকারের কোনো আমলা বা কোনো দলের নেতা বা কোনো এমএলএ আমার জেলায় আমার চোখের সামনে কোনো অন্যায় করলে আমি তার প্রতিবাদ করছি, আগামী দিনেও প্রতিবাদ করে। বেশ, আমি কৌশিকদার কাছে এই প্রশ্নটা নিয়ে আসি। তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে এই যে একটা মানে দুটো শিবিরের দুটো জায়গায় অবস্থান বিভিন্ন নেতাদের, সেটা নতুনত্ব কিছু নেই, আমরা সবাই সেটা জানি। এবং সেটা যদি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সেখানে উপস্থিতিও দেখি কালীঘাটে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল রেসিডেন্সের পাশের গলিটাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে, সেখানে তার যখন জন্মদিন সেলিব্রেট হচ্ছিল, পার্টির কর্মীরা গেছিলেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থক, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক নেতা এবং মন্ত্রীকেও দেখতে পেয়েছি, এবং সেটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল কার অবস্থান কোথায়। আমার প্রশ্ন হলো যে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে কিছু মানুষ পরিচিত, ঠিক তেমনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় লয়ালিস্ট বলেও কিছু মানুষ পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুটো বলা যেতে পারে প্যারালাল ট্র্যাক, সেটা এক হবে কি করে তৃণমূল কংগ্রেসের অন্দরে? আদৌ এটা হওয়ার সম্ভাবনা আছে? মানে সেটা কি এইভাবেই হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে যোগ দেবেন, এরকম কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছে? দেখো, সম্ভাবনা একটা তৈরি তো অবশ্যই হয়েছে। মুখ্যমন্ত্রীর বয়স হয়েছেন, তিনি যথেষ্ট পাল্লা দিয়ে কাজ করছেন শরীরের প্রতিকূলতার সঙ্গে, আর সেখানে একটা ইয়ং ব্লাড অভিষেক বন্দ্যোপাধ্যায়, 37 বছর বয়স। আমরা যদি অন্য কোনোভাবে না দেখি, আমরা যদি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর যে পরপর তাদের প্রধানমন্ত্রিত্বের যে পরপর যে হিসেব, সেটা যদি দেখি, কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা বাদে ইন্দিরা গান্ধীর মৃত্যু, সেসব আমরা কোনো আলোচনা করছি না। আমরা বলছি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো দলের কর্মীরাই চাইছেন, দলের বিধায়করাই চাইছেন। কিছুক্ষণ আগে হুমায়ুন দাই বললেন যে আমাদের মধ্যে ভোটাভুটি হলে সিংহভাগ এমএলএই বলবে অভিষেক মুখ্যমন্ত্রী হোক, এবং সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন আমরা দেখলাম একটা মেরুকরণ। মমতাপন্থী যে বিধায়করা, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে উপস্থিত ছিলেন না। কারা ছিলেন? অসীমা পাত্র, পার্থ ভৌমিক, এরা ছিলেন। তুমি দেখো ওখানে শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের ফিরাদ হাকিম, তারা কিন্তু দলীয় কাজের জন্য বাইরে ছিলেন। তার মানে এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সংখ্যার শান্তনু সেনের মতো, শান্তনু সেন, এবং দেখো ইয়ং জেনারেশন যারা, তারা শওকত মোল্লা তো ছিলেন, শওকত মোল্লা ছিলেন, এরা অভিষেকের পক্ষে। এখন হুমায়ুন কবির ভালোভাবে বলতে পারবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির ইতিহাস কিন্তু দীর্ঘদিনের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতির একটা সংগ্রাম পেরিয়ে এখানে এসেছে। তিনি কি পারবেন সাম্রাজ্য ধরে রাখতে পারবেন? বিহারের তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি যাদব যখন দেবী মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তেজস্বীর বয়সও এরকম খুব কম ছিল। কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রীয় জনতা আরজেডি, সেখানে কিন্তু তেজস্বী যাদবের উত্থান হয়েছে, সে ডেপুটি সিএমও হয়েছিল। তারপরে নীতিশ কুমারের সঙ্গে আবার বিচ্ছেদ ঘটায়, সেখানে কংগ্রেসও যোগ ছিল সে যখন হলো। তো আমার মনে হয় তেজস্বী যাদবের সঙ্গে আমি কোনো কম্পেয়ার করছি না। তেজস্বী যাদব যেমন তার বাবার নামে সেখানে রাজনীতিতে এসছে, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কংগ্রেসটা সাকসেস হয়েছে এটাই না, ওনার রাজনৈতিক জীবনী যদি 1984 সাল থেকে যখন শুরু হয়েছে, 31শে অক্টোবর 1984 ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী যেদিন সেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন, উনি ইচ্ছা করলে আরও 14 মাস কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু উনি ক্ষমতায় না থেকে আবার ভারতবর্ষের একটা আকস্মিক পার্লামেন্ট ইলেকশন 1984 সালের ডিসেম্বরে উনি ডেকে দিয়েছিলেন, ইলেকশন কমিশনকে সুপারিশ করেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল এবং প্রখ্যাত আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুরে পরাজিত করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি সেন্ট্রাল রাজনীতিতে ইনভলভ হয়ে গিয়েছিলেন সেই সময়। তার পরবর্তীকালে তিনি যুব কল্যাণ দপ্তর, তাহলে আপনি কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কেন্দ্রীয় রাজনীতির সচল হয়ে উঠুন? অবশ্যই তিনি জাতীয় রাজনীতি করুন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে সামলান। এবং দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট একদিন না একদিন সরবেই, এবং আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আমার ধারণা আরো কাছাকাছি আসবে। দিল্লির যে গভর্নমেন্ট বর্তমানে আছে, আমার যদি অ্যানালিসিস ভুল না হয়, তাহলে আমি বলছি যত দেরি হোক, 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট ভেঙে পড়বেই, আস্থা হারাবেই এবং বিকল্প গভর্নমেন্ট তৈরি হবেই। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা ইম্পর্টেন্ট পার্সন। 29টা দুটো দল যারা সাপোর্ট দিয়ে আজকে এনডিএকে ক্ষমতায় এনেছে নরেন্দ্র মোদীকে, তাদের দুটো মিলে দেখবেন 12 আর 16, 28টা, আর একা তৃণমূল কংগ্রেসের 29টা। কাজেই সেখানে বিকল্প গভর্নমেন্টের অনেক গুরুত্বপূর্ণ শরিক থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন আর দিল্লিতে যে, তাহলে যে আমাদের আজকে আবাসন প্রকল্প থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্নভাবে সেন্ট্রাল